ছাত্র সমন্বয়কদের বিভিন্ন ক্ষেত্রে একের পর এক হুঙ্কারে আমাদের সামনে যে উদাহরণগুলো সৃষ্টি হচ্ছে তা সমাজের জন্য কতটা হুমকি, দেশের রাজনীতি সহ গোটা সমাজ ব্যবস্থার জন্য কোন এক্সাম্পল তারা তৈরি করছে এবং এর যে পারিপার্শ্বিক নানান ধরনের প্রভাব, সেটিতে আমরা কোন বাংলাদেশের দিকে যাচ্ছি। নতুন করে এই প্রশ্ন করছি এই কারণে যে ছাত্র সমন্বয়কদের হুমকিতে হুঙ্কারে ব্যক্তিত্ববান মানুষদের অনেকেই লেজ গুটিয়ে দিচ্ছেন, চাকরি হারানোর ভয় পাচ্ছেন, কেউ কেউ চুপসে যাচ্ছেন, নীরব থাকছেন। আওয়ামী লীগের সময় যেমন আমরা বুক ফুলিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যেও ঝুঁকির মধ্যেও কথা বলেছি এবং অনেকে যে কথাগুলো বলেছেন সেই তারাই আমরা দেখছি যে অনেকটা কাপুরুষের মতো আচরণ করছেন, বলতে বাধ্য হচ্ছি। ডক্টর বদিউল আলম মজুমদার, সুজনের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান, যার সঙ্গে আমার ব্যক্তিগত সূক্ষ্মতাও রয়েছে, খুব ভালো বোঝাপড়া রয়েছে, তারপরেও তিনি যে উদাহরণটি সৃষ্টি করলেন আমাদের সামনে, অবশ্যই অনেকে আমরা হোঁচট খেয়েছি। বিষয়টি আপনারা জানেন অনেকেই, তারপরে একটু বলি যে গত বৃহস্পতিবার রংপুরে একটি অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা না করার বিষয়ে মন্তব্য করেছেন এবং তিনি যে মন্তব্যটি করেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, তার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে হুঙ্কার ছাড়া হলো, তাতে তিনিও লেজ গুটিয়ে নিলেন। তিনি তার বক্তব্য প্রত্যাহার করেননি, তিনি বরং অসত্য বক্তব্য দ্বিতীয় পর্যায়ে উপস্থাপন করেছেন। সাংবাদিকদের উপর সব ধরনের দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, তার বক্তব্য সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এই কারণে আমরা হোঁচটি খেয়েছি। যদি বক্তব্য প্রত্যাহার করতেন তাও না হয় বুঝতাম যে প্রত্যাহার করেছেন, বরং অসত্যের আশ্রয় নিয়েছেন। তিনি কি বলেছেন রংপুরে? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, এমনটাই মিন করে তিনি যা বলেছেন। সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আমি কোট আনকোট করছি তার বক্তব্যটি। তিনি বলেন উত্তরে, এ নিয়ে আমরা আপনাদের মতো দেখার অপেক্ষায় আছি। আরেক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, সব দলের অংশগ্রহণ, যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে ভোটে অংশগ্রহণ করতে পারবে, কোনো রকম বাধা বিপত্তি তাদের দেওয়া হবে না, বাধার সৃষ্টি করা হবে না, সেরকম একটি নির্বাচন আমরা চাই, সবাই নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি। এবং সেখানে সাংবাদিকরা স্পেসিফিক্যালি আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেছিলেন, তিনি আওয়ামী লীগ শব্দটা দুবার উচ্চারণ করে তিনি বলেছেন যে আমি তো কোনো বাধা দেখছি না। এবং সর্বশেষ পর্যায়ে তিনি যদিও বলেছেন এই বিষয়ে নির্বাচন ব্যবস্থা বা অন্যরা সিদ্ধান্ত নেবে, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু তার আগে যা বলার বলে দিয়েছেন। এখন বিষয় হচ্ছে যে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হুঙ্কার ছাড়লো। হুঙ্কার ছেড়ে তারা গণমাধ্যমে একটি বিবৃতি দিল, যে বিবৃতিতে উল্লেখ করা হলো যে যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ, এমনটি বলে তারা বদিউল আলম মজুমদারের প্রতি আহ্বান জানালো যে তার বক্তব্য প্রত্যাহারের জন্য। আমরা কি দেখলাম, এর পরপরই বদিউল আলম মজুমদার তিনি নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিলেন, তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেটিকে অস্বীকার করে, এবং একই সঙ্গে রাতে ঢাকায় ফিরে একটি সংবাদ সম্মেলনও করলেন তাৎক্ষণিকভাবে। সেখানে তিনি যে কথাগুলো বলেছেন সেটি একটু আপনাদের সামনে বলি। তিনি বলছেন, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা অনাকাঙ্ক্ষিত। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিপুল সংখ্যক ছাত্র জনতার আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে গত 5 আগস্ট এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এই লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানানভাবে ভূমিকা রেখেছি এবং নানা ত্যাগ স্বীকার করে সেই ভূমিকা অব্যাহত রেখেছি, কিন্তু আমার বক্তব্য ভুল ব্যাখ্যা প্রচার আমাকে ব্যথিত মর্মাহত করেছে। এই ধরনের অপপ্রচার শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধর রক্তকে অস্বীকার করার শামিল। এবং তিনি বলছেন যে আমি আরো বলেছি, ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। এই বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়। মানে তিনি এখন একটু অন্যভাবে বলার চেষ্টা করছে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে নিয়ম কানুন মেনে যদি নির্বাচনে আসে তাহলে কোনো বাধা নেই। যাই হোক, বলছেন তো। আর এর আগে কি বলেছে সবই তো রেকর্ডেড, টেলিভিশনে প্রচার হয়েছে, এমন না পত্রিকায় এসেছে ভুল ব্যাখ্যা দিয়ে উল্টাপাল্টা লেখা হয়েছে, তার মুখের কথাই আমরা শুনেছি। এবং দ্বিতীয় পর্যায়ে তিনি যে অস্বীকার করেছেন সেগুলো আমরা শুনেছি।
কেন এমনটা হবে, কি কারণে? এবং তিনি যে বললেন যে তিনি ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ সরকারের সময়, তিনি নানান ধরনের উদ্যোগের সঙ্গে তিনি জড়িত ছিলেন, প্রতিবাদের সাথে, এই কথাগুলোও সত্য। যদিও তিনি কমিশন প্রধান হওয়ার পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে তিনি বলেছিলেন যে না, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া ঠিক হবে না, সেটি নিয়ে সমালোচিত হয়েছিল। পরে একসময় তিনি চুপ করে গেলেন, তার কারণ আওয়ামী লীগ তখনও পর্যন্ত নিষিদ্ধ হয়নি। এবং এই যে বদিউল আলম মজুমদার সাহেবরা লেজ গুটিয়ে দিচ্ছেন, ভয়ে আতঙ্কে রয়েছেন, কি ভয় তার? তিনি তো কারো চাকরি করেন না, হয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান। কতদিন থাকবেন সেই চাকরিতে? এটা তো আর চাকরি নয়, তাই না? সম্মানী ভাতা পান। সবচেয়ে বড় কথা যে কেন তাদের মতো মানুষেরা এইভাবে চুপসে যাবেন? এর আগে আমরা দেখেছি যখন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন 3-3.5 মাস আগে, তখন তিনি একটি মন্তব্য করেছিলেন যার পরিপ্রেক্ষিতে ছাত্র সমন্বয়কদের হুঙ্কারের শিকার তাকেও হতে হয়েছিল, এবং তার দপ্তর পরিবর্তন করে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তাকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়া হলো। তারপর তারা দিব্যি কাজ করে যাচ্ছেন, কোনো ধরনের প্রতিবাদ নেই। বড় আশ্চর্য লাগে, এই মানুষগুলোর তো আর কোনো পরিচয়ের দরকার নেই, তারা এরই মধ্যে যেভাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন সাধারণ মানুষের সামনে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমি মনে করি, আপনারা আওয়ামী লীগের উদ্দেশ্যে বলছিলেন, যে আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন, এই পার্টির অনেক অবদান রয়েছে বাংলাদেশে, এটা আমরা অস্বীকার করতে পারি না, পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মধ্যে যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ কারণে ছাত্রদের হুঁশিয়ারির মুখোমুখি হতে হয়েছিল তাকে। তারপর তিনি টু শব্দের উচ্চারণ করেননি। জামাতের রাজনীতি এক ধরনের নিষিদ্ধ করে রাখা হলো আইনগত কোনো ভিত্তি ছাড়াই। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় তারা রাজপথে নামতে পারেনি। বিএনপিকে দফায় দফায় যেভাবে সারা বছর নির্যাতন হামলার মুখোমুখি হতে হয়েছে, এই সব কিছু থেকে আমরা তো প্রতিবাদ করেছিলাম। এবং জামাতের ক্ষেত্রে অন্তত আমি বলেছিলাম, বা আমার মতো আরো অনেকে বলেছিলেন, যে জামাতকে যদি মানুষ বেছে নেয় নিক না, সমস্যা কি? মানুষ যদি বেছে নেবে, যদি ফেয়ার ফ্রি ইলেকশনের মাধ্যমে তারা ক্ষমতায় আসে, সে সম্ভাবনা যদিও কখনো ছিল না বা এখনো নেই, তারপরেও যেভাবে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে এই দলগুলো পড়েছিল, সেই জায়গায় তো আমরা প্রতিবাদ করেছিলাম। এখনো বলছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কেন? যেমন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল 2 আগস্টের দিকে, আওয়ামী লীগ সরকার পতনের মাত্র 2-3 দিন আগে। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, এইভাবে নিষিদ্ধ করে কোনো কাজ হয় না, বরং তা সমাজ এবং দেশের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে। ঠিক আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করবে? আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, গুম খুনের সঙ্গে তারা যে জড়িত, যে অভিযোগগুলো উঠেছে, দুর্নীতির যে ভয়ঙ্কর বৃক্ষ সমাজের গ্রথিত হয়েছে একেবারে রন্ধ্রে রন্ধ্রে, তার বিরুদ্ধে তো অবশ্যই আমরা কথা বলেছি, এখনো বলছি, অবশ্যই যারা এর সঙ্গে জড়িত তাদের বিচার হওয়া উচিত। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ওঠে কোন ভিত্তিতে? এবং এখনো তো নিষিদ্ধ হয়নি, তাহলে তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? যদি বলা হয় যে আওয়ামী লীগ যে কাজ করেছে তাতে তারা নির্বাচনে আসবে কিভাবে, এটা জনগণ বুঝে নেবে। এবং যারা ঘোরতর অপরাধী, যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে, মামলা হয়েছে, বিচারে উঠবে। এবং নির্বাচন যেহেতু আরো 1.5-2 বছর লাগবে, প্রাথমিক বিচারগুলো হতেই পারে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র সমন্বয়ক কিংবা তাদের নেতৃত্বে যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে, তাদের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার না করা পর্যন্ত ইলেকশনে আসতে দেওয়া যাবে না, এটা তারা কোন ভিত্তিতে বলছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা নিজেরাই তো বৈষম্য সৃষ্টি করছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। এটাও তো বৈষম্য। আওয়ামী লীগ যেমন বৈষম্য করেছে, তারা নিজেদেরকে একক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছে, স্বৈরাচারী তন্ত্র কায়েম করেছিল। এখন কি? বারবার বলি, সবই ফ্যাসিবাদীরা। যদি ফ্যাসিবাদ কাউকে অভিযুক্ত করা হয়ে থাকে, সেক্ষেত্রে এখন যা চলছে সেটাই ফ্যাসিবাদের বাইরে কিছু নয়। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, সমাজের স্বার্থে আমাদের এই কথাগুলো বলতে হবে।